This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় হাজির ঠোঁট কাটা। আজ যা বলবো আর দেখাবো তা যেন ঠিক সুকুমার রায়ের আবোল তাবোল কবিতা। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে। কেমন পদে কেমন টাকা? তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। আমাদের তখন তো হাসপ্যাক বা হ্যাকপ্যাক কিছু দরকার হয়নি। ফলে আমি এটাই বলতে চাইছি 26-এর আগে ভয়ঙ্করভাবে আমাদের, কারণ আমরা যা করব তার দায় দায়িত্ব গিয়ে পড়বে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপরে। আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে সে তো বেঈমান। আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। আচ্ছা, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন। প্রায় 200-250-এর উপর সিট অভিষেক কভার করেছিল। ফলে অভিষেকের একটা স্বাভাবিক অভিষেক বাংলার মানুষ করছে। আজ হঠাৎ কি হলো, অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, যে যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে আমাদের দলের হাতে রয়েছে। আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে। ঠিক সময় তিনি যোগ্য উত্তরসূরি খুঁজে দিয়েছেন এবং অভিষেক বেরিয়ে যেটা বলেছে যে আমি দিল্লির কুকুরের হয়ে থাকতে রাজি নই, আমি বাংলার বাঘের বাচ্চা হয়ে থাকতে চাই। দেখবেন জল মেশানো আছে। অভিষেকের গায়ে একটা আঁচড় আমার একটা আঁচড়। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না। 2 আর 3 পর পর 2 দিন বাজলেন। 3 নম্বর রাতে পাল্টি খেয়ে গেলেন মদন মিত্র। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দুটো ভাষায়, ইংরেজি আর বাংলায় চিঠি লিখে ক্ষমা চেয়ে নিলেন। ঠিক সেই আবোল তাবোল ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। যখনই বোঝা গেল আইপ্যাক মানে তার পিছনে ভাইপো এবং ভাইপো মানে তার পিছনে পিসি, বাস সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন, আমি ক্ষমা চাইছি। বলার তো যা বলা হয়ে গেল, ওটা বলা তো না, মদন মিত্র স্বীকারোক্তি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়ে ভয় পেয়েছেন। সব ভাইপোর পিএ কালেক্টর এবং নেগোসিয়েশন সব জেলাতে কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূলের হয়েছিল। আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। আমরা আমলাদের কাছ থেকে জানতে পারছিলাম যে সরকারি পদ পেত, ডিএম, এসপি, পুলিশ কমিশনার, লোভনীয় দপ্তরের, শাসালো দপ্তরের সচিব হওয়ার জন্য
এই ব্যাকপ্যাক বাহিনীর ব্যাকপ্যাক ভর্তি করে দিতে হতো। মদন মিত্রের উলট পুরাণে পুরাণ উল্টো হয়ে যায় না, পুরাণের লেখা বাণী সত্যিই আছে, যা মদন মিত্র দুদিন আগে বলেছিলেন। একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনের টাকা কাকদ্বীপের একজন ঠিকাদার 11 কোটি টাকা দিয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে 2021 সালে। SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কাকদ্বীপ ব্রাঞ্চ, আমার কাছে ডকুমেন্ট আছে। একবার যদি তীর কামান ছেড়ে বেরিয়ে যায় না, সেটাকে আর ফিরিয়ে আনা যায় না, বন্দুকের গুলিকেও ফিরিয়ে আনা যায়। মদন মিত্র যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, আর সত্য প্রতারিত হতে পারে কোনো চাপের কাছে, কিন্তু পরাজিত হয় না। কিন্তু আলাদা করে কিছু বলার নেই। মদনদা অনেক সিনিয়র, আবার মদনদা যে যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেগুলোর জুরিসডিকশন আরও সিনিয়রদের কাছে, তো সেখানে আমি খামোখা মন্তব্য করতে যাব কেন? তার মধ্যে দেখলাম আবার তিনি একটা চিঠিও দিয়েছেন, সাংগঠনিক বিষয়, ফলে এইসব নিয়ে কোনো মন্তব্যই করব না। মদন মিত্র যেটা বলেছেন ওটাই সঠিক, আর ক্ষমাটা নাটকও বলতে পারে, পরিস্থিতির বাধ্যবাধকতাও বলতে পারে, বা কিছুটা ভয়ও বলতে পারে, হয়তো মৃত্যু ভয় পেয়েছেন। আমি বলেছিলাম, আমি ওনাদের সম্পর্কে কথা বলি না, ওরা বহু গুণে গুণান্বিত, সমস্ত অক্ষরের গুণ আছে ওদের মধ্যে। হঠাৎ বারবার কেন ইউটার্ন নিচ্ছেন মদন মিত্র? এক সময় ছিলেন মমতা ব্যানার্জির ছায়ার সঙ্গী, মাঝে অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ, এবার অভিষেকের আনা ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে খড়গহস্ত। দিন কয়েক আগে ওই সংস্থার বিরুদ্ধেই সরব হয়েছিলেন কে? খোদ মমতা ব্যানার্জি। এই তো সেদিন বইমেলা উদ্বোধনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়ে দেখেন মদন মিত্র দাঁড়িয়ে। মদন মিত্রকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, নিয়ে আসেন তার কালীঘাটের বাড়ি পর্যন্ত। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। তারপরেই মাত্র কয়েকটা দিনের ব্যবধান, কি হলো? হঠাৎ করে মদন মিত্র বিদ্রোহী। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্যে এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে, এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে আক্রমণ করে বসলেন। পরের দিন আরো ব্যাখ্যা করতে গিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে আক্রমণ করে বসলেন। তারপর সেদিনই সন্ধেবেলায় ক্ষমা প্রার্থনা করে চিঠি দিলেন সুব্রত বক্সিকে, যদিও তার বিরুদ্ধে কোনো শোকজ বা সাসপেন্ড করবার আদৌ কোনো বিবৃতি ছিল না দলের তরফে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আগামী 10 তারিখ বিধানসভায় বিধায়কদের নিয়ে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মদন মিত্রকে তিনি কি বলেন, কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় এত ঘন ঘন এর আগে কিন্তু বিধায়কদের নিয়ে বসেননি। গত বিধানসভা সেশনে তিনি বিধায়কদের নিয়ে বসেছিলেন, আবার বাজেট সেশনের শুরুর দিনই বিধায়কদের নিয়ে বসছেন আগামী 10 তারিখে। মনে আছে ডিসেম্বরে এমএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্যাক ফ্যাক মানি না, কোনো সংস্থা যদি ফোন করে ধরার দরকার নেই, ব্লক সভাপতি বা অন্য কোনো দলীয় পদাধিকারী নিয়োগ নিয়ে মতামত চাইলেও দেবেন না, ওদের কিছু বলার দরকার নেই, আমি যা করার করব। ওই বৈঠকেই মমতা মনে করিয়ে দিয়েছিলেন তিনি দলের চেয়ারপারসন। অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেয়ার, একটা মুখ। এই যেন শতরঞ্জ কি খিলাড়ি, তবে চলচ্চিত্র নয়। তা আবার চাল দিল রাজনীতি। দেখুন না, মদন মিত্র আচমকা পাল্টি খেয়ে গেলেন। তিনি অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ থেকে মমতা ব্যানার্জির হয়ে গান গাইতে শুরু করলেন। মমতা বড়, অভিষেক ছোট, প্রকাশ্যে বারবার বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বললেন। তারপর একটা ক্ষমা চেয়ে দুটো ভাষায় চিঠি লিখে দিলেন। কেন? রাজনীতির চাল, দাবার চাল তো বীরভূমেও চলছে। সকলেই জানেন 64 খোপের খেলায় আক্রমণ শুরু হয়
বোড়েকে গিয়ে, তারপর ঘোড়া, হাতি, নৌকো, মন্ত্রী, নানা অস্ত্র খেলা এগোয়ে নানা চালে। সামনাসামনি দুই প্রতিপক্ষ, পরবর্তী চাল নিয়ে ভাবছেন দুজনেই, লক্ষ্য একটাই, কিস্তিমাত। রাজনীতির বীরভূমে সেই চালটাই দিলেন শতরঞ্জ কে খিলাড়ি। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম, ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। কি বুঝলেন কিছু? জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে। জেলা পরিষদ কার দায়িত্বে? আর সেটা নিয়ে এত ভাবছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। পরিষদের কাজ নিয়ে মাথা ব্যথা কেন? দেখুন, আগে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন বিকাশ রায় চৌধুরী। 23 সালের পঞ্চায়েত ভোটের পর নতুন সভাধিপতি কাজল শেখ। তাহলে কেষ্টন নিশানায় কাজল, এ আর বোঝার বাকি থাকে? রাজনীতির দাবা খেলায় চাল দিলেন কেষ্টমণ্ডল জেলা পরিষদ পিছিয়ে পড়ছে বলে, আর পাল্টা চালে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স কাজল শেখের। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি, কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। আর রেখে ঢেকে চাপা দিয়ে থাকা গেল না। দুজনে এক মঞ্চে কাজল অনুব্রতকে প্রণাম করছেন, তাই দিয়েও চাপা দেওয়া গেল না। একে অন্যকে সরাসরি টার্গেট করছেন। শুধু একটা ধাপ বাকি, দুজনে দুজনের নামটা কবে বলবেন। কয়েক মাস ধরে জেলায় অশান্তি বলছেন কাজল। কয়েক মাস মানে খুব পরিষ্কার, 23 সেপ্টেম্বর তিহাড় জেল থেকে মুক্ত হয়ে জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। মানে কেষ্টমণ্ডল প্রত্যাবর্তনের পরই অশান্তি কয়েক মাস ধরে। সে কথাই বোঝাতে চাইলেন তো কাজল শেখ। আরো বললেন, কয়েক মাসে বোমা উদ্ধার, গুলিবাজি আর পুলিশকে মার মানে শিউড়ির ঘটনার কথা বোঝালেন। ওই যে শিউড়ির মিনিস্ট্রিলে পুলিশের কলার ধরে টান, আঙুল তো অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায় চৌধুরীর দিকে উঠেছিল। দেখুন, সেদিন শিউড়ির মিনিস্ট্রিলে পুলিশের কলার ধরেই টান তৃণমূল কর্মীর। অভিযুক্ত যুবক বাবু আনসারির অনুগামী বলেই পরিচিত। সেদিন আগ্নেয়াস্ত্র নিয়ে 2 যুবক গ্রামে ঢোকে, হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তারপর পুলিশি ধরপাকড়, পুলিশের কলারে হাত, আবার দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। সবেতেই তৃণমূল কানেকশন। সেখানেই নাম এলো বাবু আনসারির। আনসারি ভাইদের আপনি চেনেন না বলছেন? বাবু আনসারিকে আপনি চেনেন না? চিনি না বলছে, আমি তো বলিনি। এদের মধ্যে নিশ্চয়ই কাউকে নিশ্চয়ই চিনি। বাবু আনসারিকে চেনেন? কিন্তু আমি বলছি বাবু আনসারি ছাড়াও হ্যাঁ নিশ্চয়ই চিনি। তো এক্ষুনি তো আমার দলের কর্মী একজন। তো এক্ষুনি তো ভাই রাজাকে বললেন যদি কর্মী হয়ে খারাপ কাজের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার সেক্ষেত্রে তাকে আমরা কোনোদিনই সাপোর্ট করি না। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে বাবু আনসারি ছবি পোস্ট করে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেদিন আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ঢোকা দুজনকেই গ্রেফতার করে পুলিশ। দিন 2 পর ধৃতদের দাদা ইয়াসিন আনসারি আরো বিস্ফোরক। হাতে আর্মস ছিল আর সব আর্মস বিকাশ রায় চৌধুরী দিয়েছে। কেন বালির মাফিয়া গুন্ডা তো। সে যে ভাইয়ের কোমরে 2টো পিস্তল গুঁজে দিয়েছে, একটা ভাইয়ের কোমরে একটা পিস্তল গুঁজেছে, আর কটা দানা দিয়েছে। ভাইয়ের আমার একটু হোশ এসছে, আমার ভাই কথা বললো, দাদা সবার হাতে আর্মস ছিল, এই আর্মসগুলো বিকাশ রায় দিয়েছে। কেন বিকাশ রায় দিয়েছে? বিকাশ রায় কাঁটা চালায় আর বাবুকে গুন্ডা রেখেছে। আর কি উত্তর দিতে দেরি করেননি কাজল শেখ। বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আমার দলের বা কোনো বড় মাথাও যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার কথা না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কাজলের মুখে বড় মাথা, নিশানায় কে?
সেদিন পাল্টা জবাবটা দিয়েছিলেন বিকাশ রায়চৌধুরীও। আছে, আইন আছে, তারা দেখবে, এটুকু বলতে পারি। আমি মানুষের কাছে বড় জায়গায় আছি, আর কে কি বললো তাতে আমার যায় আসে না। আমি কোনোদিন এই ব্যাপারটার মধ্যে ইনভলভ নেই, আর ইনভলভ থাকতে পারি না। আমি একটা ভদ্রঘরের মানুষ, ভদ্রলোকের মানুষ, শিক্ষা আছে, দীক্ষা আছে। একে অন্যের দিকে তীর ছুঁড়েই চলেছে। তুন থেকে বের করে তীর যখন ছুটছে একে অন্যের দিকে, ঠিক তখনই ওই প্রসঙ্গটা উঠে আসে। অনুব্রত মণ্ডল যখন ফিরলেন তিহার জেল থেকে, তখন সুপ্রিমো নির্দেশ দিলেন কোর কমিটি দেখবে জেলা সংগঠন। অনুব্রত যখন ছিলেন না বীরভূমে, তখনও কোর কমিটি দেখেছে বীরভূমের সংগঠন। আর অনুব্রত ফিরতেই ওই কমিটির চেয়ারপারসনকে এই প্রশ্নে বিতর্ক তৈরি হলো। কালীঘাটে বৈঠক হলো, যেখানে গেলেন কেষ্টমণ্ডল। তারপর ফিরেই বললেন তাকে নাকি দিদিমণি বলেছেন চেয়ারপারসন হতে। তবে সেদিন কথাটা তুলেছিলেন কেষ্ট ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী। সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে সাজলেন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন। বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। খুব ভালো লাগলো, মমতা ব্যানার্জি বললো তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ঠিক সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি। দেখুন, নতুন করে শুরু হলো পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচ নিয়ে। সেই তালিকাতেই পিছিয়ে বীরভূম। রাজনীতির কিস্তিমাতে কাজল শেখকে সেই চালটাই দিতে চাইলেন কেষ্টমণ্ডল। মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সভাপতি কি চক্র হলেও হতে পারে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। উদ্দেশ্যটা কি হবে? দেখুন, আঙুর ফল টক হতে পারে। আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। এই সংঘাত থামার নয়, বরং দিনকে দিন বেড়েই চলেছে, আরো বাড়ছে, আরো প্রকাশিত হচ্ছে। শাক টাক দিয়ে ভালো করে ঢাকার চেষ্টা করলেও মাছ ঠিক উঁকি মারছে। টলিপাড়াতেও তাই। হ্যাঁ, টালিগঞ্জে স্টুডিও পাড়ায় আরো একবার ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ড। গত বছর জুলাইয়ে পরিচালক রাহুল মুখার্জিকে ঘিরে ডামাডোল হয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, নবান্নে বৈঠক হয়। 6 মাসের মধ্যে আবার এক সিচুয়েশন। এবার ফেডারেশনের কোপে আর এক পরিচালক, প্রযোজক সৃজিত রায়। সামনে সৃজিতের নতুন ধারাবাহিকের শুটিং শুরুর কথা রয়েছে, কিন্তু ফেডারেশনের আন্ডারে থাকা আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানরা হঠাৎ মেকে বসেছেন সৃজিত রায়ের সঙ্গে কাজ করবেন না। রাতারাতি সৃজিত ব্ল্যাকলিস্টেড, সেটের কাজ বন্ধ, অফিসিয়াল নোটিশই নেই। এ কি মগের মুলুক? যদি সত্যি কাজ বন্ধ হয়, তাহলে আপনার ঘরে প্রতি সন্ধ্যে সিরিয়াল দেখা বন্ধ হয়ে যাবে। যখন ইচ্ছে কাজ বন্ধ করে স্বেচ্ছাচারিতা দেখালে ইন্ডাস্ট্রি চলে। কাল থেকে শুরু হচ্ছে আর এক বিশ্ব বাণিজ্য সম্মেলন, BGBS। এদিকে কলকাতার এক ইন্ডাস্ট্রি। এই হাল চলতে পারে নাকি? ফেডারেশনের বিরুদ্ধে ফের সুর চড়াতে শুরু করেছে ডিরেক্টরস গিল্ড। সৃজিতের ক্ষেত্রেও যেটা বলেছে যে ও ব্ল্যাকলিস্টেড, কারণ ও নাকি ফেডারেশন মাদার বডিকে কালিমা লিপ্ত করেছে। তার প্রমাণ দিক। আমি নাকি
ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি, এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশন আমাদের মাদার বডি, আমরা কিন্তু কোনো দিন কোনো সময় কারোর বিরুদ্ধাচরণ কোনো দিন করিনি। আমাদের মত তো থাকতে পারে একটা, কাউকে পছন্দ হয়নি, তার কাজ পছন্দ হয়নি, তাকে বলেছি বা তাকে চেষ্টা করেছি কাজ শেখানোর, কেউ কিন্তু কারোর বিরুদ্ধে যাচ্ছে না। ফেডারেশনের একটা আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে, এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। আমার সব থেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো, এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে, প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে, এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পারছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল, মানে আমাকে তো পথে বসতে হবে। বা কেন কাজটা এরকম সৃজিতদার সেটে কাজটা বন্ধ হয়ে রয়েছে, কারণ এখানে তো অন্যের কথা কল্পনা করে বলার কোনো অর্থ হয় না, তাই না? আজকে যদি যে নিয়মগুলো তৈরি হচ্ছে সেই নিয়মের মূল জায়গা কাণ্ডাই হচ্ছেন পরিচালকরা। সেই পরিচালকদের জিজ্ঞেস না করে অনেক নিয়ম চালু হয়, সেখানে আলটিমেটলি দায়টা তো পরিচালককে নিতে হয়। কেউ আমরা কারুকে কালিমা লিপ্ত করিনি, আমরা শুধু কতগুলো কথা বলেছি যেগুলো ন্যায্য। আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের আলটিমেটলি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এটা অদ্ভুত, মানে ক্লাউডি পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ আমাদের কাছে কোনো কিছু লিখিত আকারে আসছে না। দেখুন, এই কালো তালিকায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ও আছেন। মনে আছে আপনাদের কতটা ভোকাল হয়েছিলেন এরা আগের সমস্যার সময়? মনে আছে আপনাদের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এক গুচ্ছ পরিচালক? তাই কি কোপে? সম্ভাবনার কথা বলছি, কিন্তু ইন্ডাস্ট্রিটা ফেডারেশনের জমিদারি নয়, এটা জোর গলায় বলছি। তাদের খেয়াল খুশিতে পরিচালকরা কালো তালিকাভুক্ত হবেন, আবার কেউ সাদা তালিকায় নাম লেখাবেন। এটা চলবে কতদিন? একমাত্র বাংলার যে ইন্ডাস্ট্রি রম করে চলতে পারে সেই ইন্ডাস্ট্রির এই ধুঁকতে থাকা চেহারা আমাদের দেখতে হবে। এক মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। আমি যে গিল্ডের মেম্বার, তো সবচেয়ে আগে তো সেই গিল্ডকে জানানো উচিত যে আপনাদের পরিচালক যাদের এগেনস্টে আমরা বলছি বা যাদের কাজ বন্ধ করছি, তাদের আপনারা বলুন যে এটা তারা অন্যায় করেছেন, তবে তো আমরা সেটা বুঝতে পারবো যে কী কারণে আমাদের ওপর এই কোপটা পড়ছে। তো সেটা তো কেউ বলছেন না কিছু। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু যে কোনো রকমের ব্যান কাউকে করা যাবে না এবং কাজ যেন বন্ধ না হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টররা উপস্থিত, কিন্তু কাজ হচ্ছে না। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়? আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টর পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান, সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করা যাবে না। তো কার কথা অমান্য করা হচ্ছে এখানে? এটা আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি অমান্য করা হচ্ছে না? আমি একটা রিকোয়েস্টই করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনের আমাদের ইন্ডাস্ট্রির যে 3 জনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক। শুনেছি বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের বলো, সামনাসামনি চলো বসি? কোনোদিনও হয়নি।
এখানে না ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে, এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। কার লাভ কার ক্ষতি খুব সহজ, ইন্ডাস্ট্রির জলাঞ্জলি। যেদিন ঘটা করে বিজিবিএস আবার হচ্ছে তার ঠিক আগের দিন